বড় বোনের পাত্র হিসেবে নিজের ভালোবাসার মানুষটাকে দেখে থমকে যায় অষ্টাদশী এনাবুল জান্নাত খান লিয়া। ক্রাশকে আকস্মিক নিজ বাড়ির লিভিং রুমে দেখে লিয়া আশ্চর্যজনিত হয়। সিঁড়িতে পা রাখার সাথে সাথেই লিয়ার দৃষ্টি যায় ড্রয়িং রুমের সোফায় বসে থাকা মেহমানদের দিকে। এই তো মিনিট পাঁচেক আগে তুলি গিয়ে উচ্ছ্বসিত হয়ে বলেছিল, পাত্রের বাবা মা, পাত্র আর তার কাজিন এসেছে। স্যুট বুট পরিহিত পাত্রকে দেখতে এসে খুব সুন্দর লাগছে। এক কথায় সো হ্যান্ডসাম, লুকিং বিউটিফুল। সোফায় বসা স্যুট বুট পরিহিত সুদর্শন মানবকে দেখেই লিয়ার পা জোড়া যেন জমিনে আটকে যায়। মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। দুই হাতে সিঁড়ির রেলিং চেপে ধরে বার কয়েক পলক ঝাপটায়। বিস্ফোরিত নয়নে তাকিয়ে মনে মনে আওড়ায়, আপনাকে তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখতাম, আপনি প্রায়ই আমার স্বপ্নে আসেন। আজ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে আমি জেগেই আপনাকে এ সময় দেখতে পাচ্ছি। এটা আমি জেগে জেগে স্বপ্ন দেখছি কি, নাকি এই মুহূর্তে এখানে আপনাকে দেখতে পাওয়া আমার চোখের ভ্রম? আর নাকি যা দেখতে পাচ্ছি আর আমার সিক্স সেন্স আমাকে যা জানান দিচ্ছে তা কি সত্যি? লিয়া চোখ দুটো বুজে হতাশার নিঃশ্বাস ছাড়ে। মনে মনে ভাবে, উফ, ভাগ্য আবার আমাকে কাঁদাতে চাইছে। আপনার প্রতি এক বুক অভিযোগ আর পাহাড় সম অভিমান নিয়ে দূরেই ছিলাম। যখন রিয়েলাইজড করলাম আমি আপনাকে বোঝাতে পারলাম না, বোঝাতে চেয়েও বোঝাতে পারিনি আপনাকে। মেঘের আড়ালে যেমন রোদ থাকে, ঠিক তেমনই আড়ালে সত্যিও লুকিয়ে থাকে। আপনি সবটা না জেনেই আমার উপর ব্লেম করলেন। সেই ব্লেমটা আমি মেনে নিতে পারিনি। তাই তো বারংবার মন থেকে চেয়েছি কোনো কালই যেন আপনার সাথে আমার সাক্ষাৎ না হয়। অবশ্য এটা আপনার নিজেরও চাওয়া। আপনার সেই চাওয়াকে প্রায়োরিটি দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি, আড়াল করে নিয়েছি, নিজের অনুভূতিকেও দমিয়ে রেখেছি। আপনাকে নিয়ে আমার মনে সুপ্ত ভালো লাগার যে ফিলিংস ছিল সেসব ভুলতে চেয়েছি বারংবার। তবে জানি না কতটুকু সফল হয়েছে আমি, আদতেও সফল হয়েছে কি। পুরনো বিষাদময় স্মৃতি মনস্তাত্ত্বিকে স্মরণ হতেই লিয়ার বুকের মাঝে যন্ত্রণা অনুভব হয়। তুলির বলা কথা স্মরণ হতেই লিয়ার টানা টানা নজর জোড়া টলমল করতে শুরু করে। বর্তমান পরিবেশ পরিস্থিতিটা যেন আগুনে ঘি ঢালার মতো যন্ত্রণাটাকে জ্বলনে পরিণত করছে। লিয়ার মন মস্তিষ্ক জুড়ে এখন শুধু একটা বিষয়ে ঘুরপাক খাচ্ছে। লিয়া নিজের চোখে বিশ্বাস করলেও নিজের মস্তিষ্কের স্মরণ হওয়া কথাগুলো মানতে চাইছে না। লিয়ার অবচেতন মনটা খুব করে চাইছে, খুব বেশিই চাইছে উনি যেন পাত্র না হন। লিয়া মনে মনে প্রে করতে থাকে, ইয়া আল্লাহ, আমার ধারণা যেন ভুল হয়, তুলির বর্ণনা মতে উনি যেন পাত্র না হয়। ভাবনার মাঝেই কেউ লিয়ার কাঁধে হাত রাখে। উষ্ণ স্পর্শে লিয়া হকচকায়। ঘাড় ঘুরিয়ে তাসমিনকে দেখে যেন আরেক দফা চমকায় রিয়া। পরপর নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে হালকা হাসার চেষ্টা করে। তাসনিম একবার ড্রয়িং রুমে বসা মেহমানদের দিকে নজর বুলিয়ে ফের লিয়ার বিবর্ণ ফ্যাকাশে মুখবিবরে চাইল। ঠোঁটের ফাঁক গলে বেরোলো, এখানে দাঁড়িয়ে কি করছিস? লিয়া শুকনো ঢোক গিলে নেয়, কিছুটা জড়তা নিয়ে প্রত্যুত্তর দেয়, কই কিছু না তো, তোমার হবুবরকে দেখতেই আসছিলাম। লিয়া শেষের কথাটা শুনে তাসনিমের কিছুটা লজ্জা অনুভব হয়। মুহূর্তেই উজ্জ্বল সাম্বর্ণ মায়াবী ফেসে হালকা গোলাপি আভা ছড়িয়ে পড়ে। তাসনিম মাথার উপর দেওয়া ওড়নাটা এক হাতে ঠিক করে নিয়ে বলে, আমাকে দেখ তো সব ঠিকঠাক আছে কিনা। যতই হোক ওখানে জারিফের বাবা মা উপস্থিত আছেন। ছেলের বউ হিসেবে আমাকে তাদের পছন্দ হবে তো? রিজেক্ট করবে না তো আমায়? তাসনিম শেষের কথাগুলো একটু মজা ছলেই বলে। এতক্ষণ যদিও লিয়া পাত্রকে তা নিয়ে কনফিউজ ছিল, তাসনিমের কথায় সাথে সাথেই সব কনফিউশন দূর হয়ে যায়। তাসনিমের হবু বর যে জারিফ তা এখন ঝকঝকে সাদা কাগজের মতো স্পষ্ট হয় লিয়ার কাছে। হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল লিয়ার। লিয়া নিজেকে তটস্থ করে আড়ালে তপ্ত নিঃশ্বাস ফেলে জোর করে হাসির রেখা ঠোঁটের করে টেনে আনে। স্বাভাবিক স্বরে বলে, আরে আপু, তুমি কি যে বলো না, তুমি দেখতে কত মিষ্টি। পৃথিবীর সব বাবা মাই একবার তোমাকে দেখলেই এক বাক্যে তোমাকে তাদের পুত্রবধূ করতে চাইবে।
প্রথম দর্শনেই তোমাকে তারা তাদের ঘরে লক্ষ্মী করতে চাইবে। সেখানে রিজেক্ট করবে তোমাকে। হাউ ফানি! কথাটা হাস্যকর। তোমার মতো রূপে গুণে কয়জন আছে বলো তো? তার উপরে তুমি একজন ডক্টর। তোমার শ্বশুরবাড়ির 14 গোষ্ঠী বিনা ভিজিটে সেবা পাবে। এখন ডক্টরদের যে পরিমাণ হাই অ্যামাউন্ট ভিজিট ভাবা চাই। উফ, তাও আবার সিরিয়াল পাওয়া দেয়। সেখানে একজন রেজিস্টারকৃত ডক্টর বোমা পাবে। মাত্র ইন্টার্ন করছো, ইন্টার্ন শেষ হলে প্র্যাকটিস করবে, তখন তো চারিদিকে তোমার নাম ছড়িয়ে পড়বে। এটা তো তাদের সুপ্রসন্ন ভাগ্যের ব্যাপার। লিয়ার কথা শুনে তাসনিম ঠোঁট টিপে হাসতে থাকে। ঠোঁটে বিস্তৃত হাসি রেখেই বলে উঠল, হয়েছে বোন, এবার একটু থাম। প্রশংসাগুলো আজ না হয় তুলে রাখ। একসাথে সব প্রশংসা করলে তো ফুরিয়ে যাবে। তার আগে এখন তুই আমার সাথে নিচে চল। ওখানে আন্টি আঙ্কেল আছেন, ওনাদের সাথে আমার ফার্স্ট দেখা হবে। কেমন জানি আনইজি ফিল হচ্ছে। তাই বলছি, আমাকে সাহস জোগানোর জন্য তুই সব সময় আমার সাথে সাথেই থাকিস, কেমন? লিয়া কপাল কুঁচকে বাম ভ্রুটা কিঞ্চিত নাচিয়ে বলে, আমি কি সাহসের সিলিন্ডার নাকি যে সাহস সাপ্লাই দেবো? হ্যাঁ। কথাটা শেষ করেই লিয়া মৃদু আওয়াজে হাসে। কিছুটা ব্যথিত হৃদয় নিয়েই মলিন মুখে চমৎকার হাসে লিয়া। হাসির আড়ালে থাকে বেদনা। লিয়া ঠোঁট চওড়া করে ফের বলে, আপু, তুমি কি এখানে এভাবে দাঁড়িয়ে থাকার প্ল্যান করছো নাকি? ওদিকে তোমার উদ্ভিদ মনে হয় তোমার দর্শন পাওয়ার জন্য হাপিত্তেশ করছে। তোমাকে সাহস জোগানোর আনিজি দূরীকরণের মানুষ নিচে আছে। সো টাইম ওয়েস্ট না করে জলদি যাও, গো ফার্স্ট। তাসনিম দৃষ্টি শুরু করে কাঠখাট গলায় বলে, নো, নেভার। একা একা যাওয়া আমার পক্ষে পসিবল নয়। সত্যি আমার কেমন জানি অস্বস্তি হচ্ছে। তুইও তো দেখবি বলছিলি, তাই আমার সাথেই চল। তোর দেখাও হবে, আমারও বড়দের মাঝে অস্বস্তি বোধটা একটু হলেও কম হবে। অনিচ্ছা সত্ত্বেও বড় বোনের কথা রাখতে লিয়া তাসনিমের সাথে নিচে নামতে থাকে। প্রতিটা সিঁড়ির ধাপে পা ফেলছে লিয়া। সাথে লিয়ার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বাড়তে থাকে। বুকটা ক্রমশ ভারী হয়ে উঠছে। না চাইতেও নীল বেদনায় বুকটা ছেয়ে যাচ্ছে। এক আসন বিশিষ্ট রাজকীয় সোফায় জান্নাত বেগম বসে আছেন। বয়স 70-এর কোঠাই হলেও চেহারা জৌলুস এখনও বিদ্যমান। তেমনি বেশ দাপট নিয়ে চলেন। বাড়ির যে কোনো বিষয়ে প্রধান সিদ্ধান্তদাতা তিনি। নাতি নাতনিরা সহ নিজের ছেলের বউয়েরা এখনও ভয় করে চলেন। অবশ্য শুধু ভয়ই নয়, শ্রদ্ধা সমীহ করে চলেন সবাই। এক পাশের 4 আসন বিশিষ্ট সোফায় তাসনিমের বাবা ইমতিয়াজ খান, ওনার পাশে জারিফের বাবা আনোয়ার রহমান, তারপর জারিফের মা জাহানারা বেগম। অপর পাশে সোফায় সাদা শার্টের ওপর কালো কোট, কালো প্যান্ট আর কালো সুপরিহিত মানব ভার্সিটির টিচার আইমান জারিফ। জারিফের পাশে এক মানব বসে উসখুস করছে। টি শার্টের ওপরে চেক শার্ট পরা, শার্টের বোতামগুলো খুলে রাখা, জিন্স প্যান্ট পরনে, পায়ে সাদা কেটস। বড়রা বিভিন্ন কথায় মশগুল ছিল। জারিফ ফোন কল করেছিল। নীল বসে বসে বোর হচ্ছিল। নীল সোফায় গা এলিয়ে দেয়। অতঃপর জারিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মৃদুস্বরে বলে উঠল, ব্রো, তোকে দেখে মনে হচ্ছে তুই পাত্রে দেখতে না এসে কোনো শোকসভায় আসছিস। একই রং পরছিস তুই। জারিফ নির্বিকার ভঙ্গিতে স্পষ্ট স্বরে শুধায়, কেন, দেখতে পাচ্ছিস না তুই? নাকি নার্সারির বাচ্চা তুই, কালার চিনিস না? অবশ্য তোকে নার্সারির বাচ্চার সাথে কম্পেয়ার করলে ভুল হবে না। ক্রস তোর জ্ঞানের পরিধিতে নার্সারির বাচ্চাদের সমান। জারিফের অপমানজনক কথাটা শুনে নীল মুখটা কাচুমাচু করে ফেলল। যতই হোক, এত বড় একজন অনার্স পড়ুয়া ছেলেকে কিনা নার্সারির বাচ্চার সাথে তুলনা করা হলো। বিষয়টা সত্যিই লজ্জাকর। তবে নীলের কাছে এই কথা নতুন নয়, আর না কোনো ম্যাটার। জারিফের কথাকে গায়ে না মেখে নীল আরেকটু টানটান হয়ে বসল। অতঃপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, দেখতে পাচ্ছি, দেখেই তো বললাম। আর শোন ব্রো, এই ব্ল্যাক কালার কেমন জানি শোক প্রকাশ করে, তাই কথাটা বললাম। কয়েক সেকেন্ড পরে নীল একটু নড়েচড়ে বসে বিরক্তির গলায় ফের বলল, পাত্রে দেখতে এসে অথচ পাত্রের কোনো নাম গন্ধই নেই। উফ, কি যন্ত্রণা! এখানে বসে বড়দের বিরক্তর কথাবার্তা গিলতে হচ্ছে। পাত্রী আসবে, সাথে 2-4টা সুন্দরী কাজিন কিংবা বান্ধবী আসবে, তাদের সাথে আলাপ। কোনো মেয়ের সাথে তোর আলাপ মানে তো ফ্লার্টিং আর ট্যাপ ট্যাপ করে মেয়েদের দিকে তাকিয়ে থাকা।
নীল জিভায় কামড় দিয়ে সাথে সাথেই প্রতিবাদ করে বলল, করব সি সি ব্রো, আমার মতো ইনোসেন্ট ছেলের নামে এমন মিথ্যাচার তুই করতে পারলি? ইটস নট ফেয়ার ব্রো। এই সারফরাজ অব্রনীল এর চরিত্র, আচার, ব্যবহার, কাজকর্ম, এক কথায় বললে A to Z নিয়ে নেগেটিভ মন্তব্য আজ পর্যন্ত কেউ করেনি, অ্যাকসেপ্ট নিজের বাড়ির লোক। নিজের ফ্যামিলি অব্রনীলের কদর বুঝতে পারছে না, যে কিনা একজন ফিউচার ব্রাইট সাইকোলজিস্ট। শেষের কথাগুলো ক্ষীণ স্বরে ভাব নিয়ে বলে নীল। জারিফ দৃষ্টি ফোনে রেখেই মিটমিট করে হাসে। নীল ছোট করে শ্বাস টেনে নেয়। এক হাতে শার্টের কলারটা একটু টান টান করে নিয়ে আয়েশ করে বসার চেষ্টা করে। অতঃপর কিছু মনে হতেই নীল কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে উৎসুক হয়ে বলল, আচ্ছা ব্রো, সকালে বড় মা আর আম্মু ডাইনিংয়ে বলা বলি করছিল, তাই কথাটা কানে এলো। এত ভনিতা না করে সোজা সাপটা কথা বল। যদিও আমি গেস করেছি তুই কি বলবি। জারিফের কথা শুনে নীলের কপালের ভাঁজ প্রগাঢ় হয়। কপালের ভাঁজ কিছুটা সরল করেই বলল, পাত্রী, আই মিন হবু ভাবি নাকি তোর পরিচিত? আগে থেকেই তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে? আরও ক্লিয়ার করে বললে। থাক, তোকে আর ক্লিয়ার করে কিছু বলতে হবে না। আর হ্যাঁ, ও আমার পরিচিত। সি ইজ ওয়েল নন টু মি। নীল অভিযোগের সুরে বলে, তাহলে আমাকে কেন একবার মিট করাসনি? হ্যাঁ, আর মিট না হয় বাদই দিলাম, অন্তত পক্ষে ছবিটা তো দেখাতে পারতি। আমার পছন্দের জিনিসে তো তোর আবার ভাগ বসানো স্বভাব। বলা তো যায় না পোশাক আশাকের মতো আবদার করে বসতি। যদিও ও তোর থেকে সিনিয়র হবে, তবুও তোকে বিশ্বাস নেই। তোর থেকে 5 বছরের বড় রুম কি, তার সাথেও শুনেছি তুই ফ্ল্যাট করিস। এই ব্রো, এগুলা জাস্ট টাইম পাস বলতে পারিস, ফানও বটে। তবে জীবনসঙ্গী হিসাবে পারফেক্ট একজন খুঁজতেছি। আগে নিজে পারফেক্ট হ, তারপর। হঠাৎ জারিফ থেমে যায়। মুখের শব্দগুলো উড়ে যায়। জারিফের নজর জোড়া থমকায়, যেখানে দুই মানবী দাঁড়িয়ে আছে। তাসনিমের পাশে লিয়াকে দেখে জারিফ অবাক হয়। এতক্ষণ নীলের সাথে হেন তেন কথা বললেও মনটা বারবার চাইছিল তাসনিমের দর্শন। সেখানে জারিফের দৃষ্টি প্রগাঢ় হয় তাসনিমের পাশে থাকা টানা টানা বড় বড় কালো মিচমিচে চোখের মনির অধিকারী মানবীকে। জারিফ বিস্ময়কর চাহনিতে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে লিয়ার দিকে। লিয়াকে দেখার পরে কিছু কথা মস্তিষ্কে স্মরণ হতেই সাথে সাথেই দৃষ্টি নুইয়ে নেয়। লিয়াকে দেখে জারিফের ভেতরে অনুতপ্ত বোধ জাগ্রত হয়, সাথে জারিফের মনে কিছুটা শঙ্কার সৃষ্টি হয়। জারিফ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মনে মনে আওড়ায়, ও সিট, এই মেয়েটা এখানে কি করছে? আর ব্যাহিক অ্যাপিয়ারেন্স দেখে তো বাইরের কেউ মনে হচ্ছে না। তাসনিমের ফেসের সাথে অনেক মিল দেখছি। তার মানে এই মেয়ে এই বাড়ির মেয়ে, নো ডাউট। উফ, সেদিন মেয়েটার সাথে মিসবিহেভ করা মোটেও আমার উচিত হয়নি। সেদিনের আচরণের কথা সবার সামনে বলে দিলে তবে সবার মধ্যে আমাকে নিয়ে ব্যাড ধারণা জন্মাবে। মেয়েটাকে করা কিছু বলতে গিয়ে ফ্যামিলির শিক্ষা নিয়ে বলে ফেলেছিলাম এই বাড়ির মেয়ে, বাট মেয়েটার আচরণ তা প্রকাশ করে না। কারণ যে কয়বার মেয়েটার সাথে দেখা হয়েছে, মেয়েটার মধ্যে ভালো কিছু দেখিনি। আর সেদিন তো মাত্রা ছাড়িয়ে গিয়েছিল মেয়েটার অসভ্যতামি। যাই হোক, তবুও মেয়েটার সাথে ওভাবে রুট আচরণ আমার চরিত্রের সাথে কোনোভাবেই মানা যায় না। তারপরেও জানি না সেই সময় আমার কি হয়েছিল, একটু বেশি হয়তো। উফ! এত সময় সুন্দর আনন্দঘন অবস্থা বিরাজ করছিল জারিফের হৃদয়ে। মুহূর্তে সেই জায়গায় আশ্রয় নেয় অপরাধবোধ, অনুশোচনা। 26 বছরের জীবনে জারিফের মনে পড়ে না কখনো কাউকে কথা বা কাজ দিয়ে হার্ট করেছে, আর বা কাউকে অসম্মান করেছে। কিন্তু সেদিন লিয়াকে বলা প্রতিটা কথা যখন শীতল মস্তিষ্কে নাড়া দেয়, তখন জারিফ কিছুটা অনুতপ্ত হয়। জারিফের মনে হয় একটু বেশিই বলে ফেলেছি বোধহয়। জারিফের অবচেতন মন আওড়ায়, আসলে সেদিন নাতাশাকে ওভাবে দেখে আমার সেন্স ঠিক ছিল না। মানছি আমি নাতাশার ব্যাপারে খুব পজিটিভ, তারপরেও মেয়েটার ও যে দোষ ছিল না এমন নয়। জান্নাত বেগম উপস্থিত সবার সামনে তাসনিম লিয়াকে পরিচয় করিয়ে দেয়। তাসনিম সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে। অতঃপর জাহানারা বেগম তাসনিমকে নিজের পাশে বসিয়ে হাসি মুখে কোমল গলায় বিভিন্ন কথা বলছেন। জাহানারা বেগমের মুখাবয়ব দেখে যে কেউ নির্দ্বিধায় বলতে পারবে একমাত্র ছেলের বউ হিসেবে মেয়েটাকে ওনার বেশ মনে ধরেছে। আর এরকম ভদ্র, শান্তশিষ্ট, মায়াবী ফেসের অধিকারী মেয়ে কে না পছন্দ করে? লিয়া একপাশে মাথা নুইয়ে দাঁড়িয়েছিল। ওড়নার কোনা আঙুলে একবার পেঁচাচ্ছে তো আবার খুলছে।
এবারের বড় বউ তাহনিমা বেগম হঠাৎ লিয়াকে উদ্দেশ্য করে শরবতের ট্রেটা দেখিয়ে আদুরে গলায় বলে উঠল, লিয়া সোনা মা আমার, শরবতটা সবাইকে দাও। তাহমিনা বেগম প্রথমে কথাটা তাসনিমকেই বলতে চেয়েছিলেন, পরে দেখলেন মেয়ে তার হবু শাশুড়ির পাশে বসা। জাহানারা বেগম বেশ উৎসুকভাবে এটা সেটা কথা বলছেন তাসনিমের সাথে। সেখানে ব্যাঘাত ঘটাতে ওনার মন সায় দিল না, তাই তো পাশে দাঁড়িয়ে থাকা লিয়াকে বলেন। লিয়া মলিন মুখে জোর করে হাসির রেখা ফুটিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। মাথা নেড়ে মৃদুস্বরে বলে, ঠিক আছে বড় মা। বাড়ির মেজ বউ রাজিয়া সুলতানা, লিয়া রাম্মু কাজের মেয়েটার সাহায্যে বিভিন্ন রকমের মিষ্টি, ফলমূল, কয়েক রকমের নাস্তার ট্রে এনে রাখলেন। লিয়া এক এক করে সবাইকে শরবত দিতে থাকলো। আগে বড়দের, অতঃপর জারিফদের পাশে আসলো। নীল যেন কোনো ঘোরের মধ্যে আছে, মুখে কোনো কথাই নেই। যখন বুঝতে পারল পাত্রী তাসনিম, তখন নীলের মনে লাড্ডু ফোটে। নীল মনে মনে ভাবে, উফ, বড্ড বাঁচা গেল। এতক্ষণ তো পাত্রীকে তা নিয়েই কনফিউজ ছিলাম। ব্রোর চোখের নজরজোড়া ফলো করে মনে হয়েছিল পাত্রী মিস লিয়া। পরে বড়মা যখন পাত্রীকে কাছে টেনে বসালেন, তখন সব কিছু কনফিউজ দূর হলো। তার মানে শ্যামবর্ণের মায়াবী মেয়েটা ভাবি, টানটান আর মনোহরণী ফর্সা ডগর ডগর চোখের মালকিন হলেন বেআইন। নীলের এসব ভাবনার মাঝে লিয়া শরবতের ট্রেটা নীলের সামনে ধরে। এতেও নীলের কোনো হেলতো নেই। নীল তো মনে হয় ইহজগতেই নেই, ও তো ওর ভাবনার জগতে বিরাজ করছে। প্রায় মিনিট খানেক পর লিয়া যথেষ্ট বিরক্ত হয়ে যায়। কি বলে সম্বোধন করবে, কি বলবে লিয়া ভেবে পাচ্ছে না। অতঃপর হালকা কেশে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই যে শরবত নিন। এতক্ষণে নীল হুঁশে ফিরল। লিয়ার কথা কর্ণদয় ভেদ করে মস্তিষ্কের নিউরনের সারা জায়গাতেই নীল নড়ে চড়ে বসে। ভাবনা থেকে বেরিয়ে লিয়ার দিকে তাকিয়ে আকস্মিক অস্পষ্ট স্বরে বলে উঠল, ওয়াও, সো নাইস। এক বাক্য বললে অসাধারণ। কথাটা শুনে লিয়া আশ্চর্যের চরম সীমায় পৌঁছায়। সাথে লিয়ার মেজাজটাও খারাপ হয়। বড়রা উপস্থিত থাকায় লিয়া রাগটা প্রকাশও করতে পারছে না। জারিফ তো বিস্ফোরিত নয়নে নীলের দিকে তাকায়। জারিফ মৃদু রাগে চোখে নীলের দিকে তাকাতেই নীল বিষয়টা বুঝতে পারে। নীল থতমত খেয়ে বসে। সে যে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। নীলের কথা শুনে সবার দৃষ্টি নীলের দিকে। জান্নাত বেগম খানিকটা মোটা চোখে গম্ভীর মুখায়ব করে নীলের দিকে তাকিয়ে আছেন। সেটা দেখে নীলের মুখটা চুপসে এইটুকুন হয়ে যায়। নীল বার কয়েক শুকনো ঢোক গিলে নেয়, ভাবে, ও শিট, বুড়ি দাদিকে দেখে তো মনে হচ্ছে বেশ চটেছে আমার ওপর। ও গড, আমার স্প্রিং অফ ট্যাঙ্গের জন্য ব্রোর বিয়েটা না ভেস্তে যায়। নীল সবাইকে অবাক করে গমগমে কণ্ঠে বলে উঠল, অসাধারণ, এক কথায় ওয়াসাম। বাড়ির ডিজাইনও খুব সুন্দর। আহ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। সবুজের ডিস্ট্রিবিউটার। সবুজ হলো শান্তির প্রতীক। গাছের পাতার রং সবুজ। সত্যি দাদি, আম্মু, আপনার অভিজাত্যপূর্ণ রুচির প্রশংসা না করে আমি থাকতে পারছি না। আর সবুজের মাঝে অভিজাত্যপূর্ণ সফেদ পর্দাগুলো মৃত বাতাসে উড়োউড়ি করছে। এখানে কোনো কবি থাকলে নির্ঘাত মর্মান্তিক সুন্দর একটা কবিতা লিখে ফেলতো। তাসনি মিটিমিটি করে হাসছে। জারিফ আঙুল দিয়ে কপাল স্লাইড করছে। জাহানারা বেগম চোখ রাঙিয়ে তাকাতেই নীল থেমে যায়। লিয়া ভাবে, মেন্টাল নাকি? জান্নাত বেগম মুখে গম্ভীরতার ছাপ রেখেই ভরাট গলায় বললেন, এখন আপাতত নাস্তা করো, কবিতা লেখার জন্য পরে পাশে সময় পাবে। নীল শরবতের গ্লাসটা হাতে নিয়ে চুমুক দিতে থাকে। জারিফের সামনে দাঁড়াতে লিয়ার হৃদযন্ত্রের গতিবেগ বেড়ে যায়। লিয়ার মনে কম্পন শুরু হয়। মনের কম্পনটা মুহূর্তেই সারা শরীরে ছেয়ে যায়। হাতটা কাঁপতে থাকে। জারিফ একবার লিয়ার মুখের দিকে তাকিয়ে অতঃপর শরবতের গ্লাসটা হাতে তুলে নেয়। অস্পষ্ট বলল, থ্যাঙ্কস। লিয়া শরবতের ট্রেটা সামনের টেবিলে রাখে। সেদিনের অপমানজনক কথা স্মরণ হতেই লিয়ার দু চোখের কোণে নোনা জলে ভরে উঠল। লিয়া কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত প্রস্থান করে রুমে চলে আসে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকিয়ে রাখে। লিয়া মনটাকে রিফ্রেশ করতে কিছুক্ষণ পর পেছন দরজা দিয়ে বাগানে যায়। লিয়ার মন খারাপ থাকলে বাগানে আসে। বিভিন্ন রকমের ফুটে থাকা ফুলের নজর কাড়া সৌন্দর্য দেখে লিয়ার মন মেজাজ ফুরফুরে হয়ে যায়। তবে আজকে আর ফুলের সৌন্দর্য লিয়ার মনটা ফুরফুরে করতে পারছে না। নাস্তার পর্ব শেষে নীল জারিফের কানের পাশে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলে, হে ব্রো, ভাবির সাথে আলাদা করে কথা বলতে চাস?
আমি ম্যানেজ করছি, তুই শুধু হ্যাঁ বল। এরকম হলে মন্দ হয় না, তবে তোর কোনো কাজের উপর আমার বিন্দু মাত্র ভরসা নেই। ভালো করতে গিয়ে উল্টো করে ছাড়বি, আমাকে হেল্প করতে গিয়ে একদম হেল্পলেস হয়ে ছাড়বি। জারিফের বাবা বিয়ের কথাবার্তা বলতেই জান্নাত বেগম বলেন, আপনাদের সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগছে। আমার বড় নাতনি, আমার খুব আদরের, বাড়ির বড় মেয়ে, খুব আদর যত্নে বড় হয়েছে। জানি না কতটুকু আদব কায়দা সুশিক্ষা দিয়ে বড় করতে পেরেছি, তবে আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি এখন অবধি কোনো খারাপ দিক আমার চোখে পড়েনি। নিজের নাতনি বলে কথাটা বলছি না, একজন নিরপেক্ষা মানুষ হিসেবে বলছি। আর ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাদের বিয়ে দিতে হবে, এটা শরিয়াতের বিধান। তাই আমরাও বেশি দেরি করতে চাইছি না। তবে আমার ছোট ছেলে না আসা পর্যন্ত আমরা দিনক্ষণ ঠিক করতে পারছি না। তাসনিমের ছোট চাচ্চু অফিসিয়াল ট্রেনিংয়ে দেশের বাইরে গিয়েছে, আসতে আরও 1.5-2 মাসের মতো লাগবে। জারিফের বাবা জান্নাত বেগমের কথায় হ্যাঁ সূচক উত্তর দেয়। এর মধ্যে নীল গলা খাকারি দিয়ে বলে, ইয়ে মানে দাদিমা, আপনারা বড় মা বিয়ে শাদির ব্যাপারে কথা বলছেন, সেখানে আমরা ছোটরা আছি, তাই বলছি যে আমরা একটু ঘুরে আসি। আপনারা কথা বলুন, ততক্ষণে বাগান বাড়ির মতো এই সুন্দর বাড়িটা ঘুরে ফিরে দেখি। জান্নাত বেগম ঠিক আছে বলতেই নীল উঠে দাঁড়িয়ে 2 হাতে শার্টটা টেনে টুনে ঠিক করে। অতঃপর চঞ্চল কণ্ঠে তাসনিমকে উদ্দেশ্য করে বলল, ভাবি চলুন, আপনি আমাদেরকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাবেন। তাসনিম ঠোঁট কামড়ে ধরে জান্নাত বেগমের দিকে তাকায়। জান্নাত বেগম চোখ দিয়ে ইশারা করতেই তাসনিম মৃদু হাসল। দাদিমণির সম্মতি পেয়ে তাসনিম জারিফ আর নীলের সাথে বাইরে আসে। বাড়ির সামনে ফুলের বাগান, দক্ষিণে বিশালাকার পুকুর, পুকুরের চারপাশে সুপারি আর নারিকেল গাছ, আম জাম সহ হরেক রকমের ফলের গাছ। তাসনিম আর জারিফ পাশাপাশি হাঁটছে আর বিভিন্ন কথা বলছে। জারিফ 2 হাত প্যান্টের পকেটে গুজে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে পড়ল। তাসনিম ও হাঁটার গতি থামিয়ে পাশে দাঁড়ালো। ওদিকে নীল পেয়ারা গাছের একটা ডাল এক হাতে বাঁকিয়ে টপ করে একটা পেয়ারা ছিঁড়ে নিল। হে বুড়ো, পেয়ারা খাবি? নে, ক্যাচ ধর। জারিফ মুখায়ভাবে বিরক্তির ছাপ নিয়ে জবাবে বলল, না, তুই খা। ওকে। হঠাৎই উপর থেকে নীলের বাম কাঁধের ওপর কিছু পড়ল। নীল উৎসুক চোখে সেদিকে তাকাতেই 2 আঙুলে নাক চেপে ধরে। গাছের ওপরের ডালে বসে থাকা একটা নাম না জানা পাখি পটি করেছে। নীল জারিফদের কাছে কয়েক কদম এগিয়ে যায়, অসহায় ফেস করে ইশারায় দেখায়। জারিফ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মনে মনে ভাবে, একে নিয়ে সমস্যার শেষ নেই। যেখানে সমস্যা নেই এই নীল থাকলে, সেখানে সমস্যা হেঁটে নয় দৌড়ে নিয়ে আসবে। তাসনিম কি রিয়াকশন দেবে ভেবে পাচ্ছে না। তাসনিম হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। তবে দাদিমণির দেওয়ার শিক্ষা মনে পড়তেই ম্লান চোখে মুখে নীলের দিকে তাকায়। দাদিমণি সর্বদা নাতি নাতনিদের বলেছেন, কেউ বিপদে পড়লে তাকে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবে না, পারলে সাহায্য করবে, হোক না সেটা অতি ক্ষুদ্র। এই মা, তোমার গায়ে তো পাখি করেছে। আচ্ছা ব্যাপার না, তুমি আমার সাথে চলো, আমি ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। আমার ভাইয়ের শার্ট তোমার গায়ে ফিট হবে হয়তো। শেষের কথাটা কিছুটা জড়তা নিয়ে বলে তাসনিম। নীল সাথে সাথে বলে বসলো, থ্যাঙ্কস ও লট আপু। উফ, সরি ভাবি, শার্ট লাগবে না, নিচে টি শার্ট আছে। আপনি শুধু ওয়াশরুমটা দেখিয়ে দিন, তাহলেই চলবে। তাসনিম জারিফকে উদ্দেশ্য করে বলে, জারিফ, তুমি একটু ওয়েট করো, আমি নীলকে ক্লিন করে এখনই আসছি। জারিফ স্মিত হেসে নরম গলায় বলে, ইটস ওকে। শান বাঁধানো পুকুরের ঘাটলা। লিয়া একদম নিচের সিঁড়িতে বসে আছে, 2 পা পানিতে ভিজে। পাজামাটা একটু উঁচু করে রেখেছে যাতে করে না ভেজে। পরিষ্কার স্বচ্ছ পানি, গোড়ালি পানিতে ডুবে আছে। পায়ে থাকা পাথরের কারুকাজ করা পায়েলটা স্পষ্ট দেখা যাচ্ছে। জারিফের হঠাৎ ফোন কল আসে। কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসে। ফোন কানে ধরে একটা ইটের টুকরোয় পা দিয়ে কিক করে জারিফ। ইটের টুকরোটা পানিতে পড়তে শব্দ হয়, সাথে পানি ছিটে যায়। বিন্দু বিন্দু পানি লিয়ার গায়ে ছিটে আসে। লিয়ার চোখে মুখে পানি ছিটা পড়তেই লিয়া চমকে ওঠে। ঘাট ঘুরিয়ে পেছনে পাড়ে তাকাতেই জারিফকে দেখতে পায়। জারিফ ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় এখনও লিয়াকে খেয়াল করেনি। লিয়া জারিফকে দেখে এখান থেকে প্রস্থান করার উদ্দেশ্যে উঠে চলে যেতে থাকে। জারিফ কল কেটে
ফোনটা পকেটে ঢোকাতে যাবে সেই সময় দৃষ্টি যায় লিয়ার দিকে। লিয়াকে দেখার সাথে সাথেই জারিফ গম্ভীর স্বরে বলে উঠল, হে ইউ, ওয়েট, আই নিড টু টক টু ইউ।